হ্যালো সবাইকে। আজকের মুভিটি একটি সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে বানানো হয়েছে। 12 ফেল নামক আজকের মুভির প্রতিটি দৃশ্য ছুঁয়ে যাবে প্রতিটি মধ্যবিত্ত পরিবারের সন্তানের মন। এই গল্পটি হয়তোবা একটি মনোজের সফলতার গল্প নয়, বরং অসংখ্য মনোজের এক রাস স্বপ্নের গল্প। তো বেশি কথা না বলে আপনাদের সবাইকে স্বাগত জানাই ইনস্ট্যান্ট স্টোরি এর আজকের গল্পে। লেটস বিগিন। এই গল্পের শুরুর সময়কালটি 1997 সালে, যেখানে দেখানো হয়েছে একটি নিম্নবিত্ত পরিবারের দৈনন্দিন জীবনযাত্রা। শর্মা পরিবারের ছোট ছেলে মনোজ শর্মা ছাদে বসে 12 বোর্ড এক্সামের প্রস্তুতি নিচ্ছে। তার বাবার নাম রামবীর শর্মা, যে তার জীবনে কেবল একটি জিনিস শিখেছেন, আর তা হলো কখনোই কোনো পরিস্থিতিতে হাল ছাড়তে সে রাজি না। ঠিক সেই মুহূর্তে একজন পোস্টম্যান তাদের বাড়িতে একটি চিঠি নিয়ে আসেন। আম্মাজি পোস্টম্যানকে জিজ্ঞাসা করে চিঠিটি কে পাঠিয়েছে। পোস্টম্যান বলে, আপনার ছেলেকে চাকরি থেকে বের করে দেওয়া হয়েছে, কারণ সে সরকারি ম্যানেজারকে দুইবার জুতা পিটা করেছে। রামবীর ক্ষিপ্তভাবে বলে যে ম্যানেজার বেআইনিভাবে রাষ্ট্রপতি এবং প্রশাসকের কাছ থেকে শস্য বিতরণ ফান্ড নিয়ে তা গ্রামের উন্নয়নে ব্যবহার করেনি। তা দেখে আমি কিভাবে চুপ করে থাকবো, তাই আমি তাদের বিরুদ্ধে মামলা করি, কিন্তু তাতে কোনো কাজ না হলে আমি নিজেই তার বিচার করি। আম্মাজি এই কথা শুনে রেগে মনোজের বড় ভাইকে বলে, দুইটা ব্যারেল বন্দুক নিয়ে আয়, আজ আমি ওই ম্যানেজারের মাথার খুলি উড়িয়ে দিব। সেই মুহূর্তে সেখানে পুলিশ চলে আসে। পুলিশকে দেখে পোস্টম্যান যান বাঁচিয়ে সেখান থেকে পালায়, আর পুলিশ সেই সাসপেনশন চিঠিটি তাদের দেয়ালে লাগিয়ে তাদের রীতিমতো ধমকি দিয়ে সেখান থেকে চলে যায়। রাতে পুরো পরিবারকে দুশ্চিন্তা করতে দেখা যায়, চাকরি না থাকলে ঘর চলবে কি করে। মনোজ সবাইকে আশা দিয়ে বলে, আমি পাশ করে চাকরি পেলে তোমাদের আর কোনো চিন্তা থাকবে না, আমিও বাবার মতো সুবেদার হব। পরের দিন সকালে পরীক্ষায় মনোজদের স্কুলের টিচাররা নিজেরাই সব প্রশ্নের উত্তর বোর্ডে লিখে দিচ্ছিলেন, যাতে ছাত্ররা পাশ করতে পারে। সেই মুহূর্তে ডিএসপি দুষ্যন্ত সিং সেখানে উপস্থিত হয়। তাকে দেখে স্কুলের প্রিন্সিপাল সেখানে আসে এবং বলে যে এই সবটাই হচ্ছে সভাপতির নির্দেশে। গ্রামের ছেলে মেয়েরা আপনার মতো বড় অফিসার, ডাক্তার, ইঞ্জিনিয়ার বা বড় মানুষ হতে পারবেন না। এরা হয়তো ছোটখাটো চাকরি করবে, তাই আপনি কেন এই গরিব বাচ্চাদের ভবিষ্যৎ নিয়ে খেলবেন। সে সাথে ডিসিপি কেও ঘুষ দিতে চায়। তখন ডিসিপি সেই টাকার ছবি তোলে এবং প্রিন্সিপালকে থানায় নিয়ে যায়। আসলে ডিসিপি ছিল খুবই সৎ একজন পুলিশ অফিসার, যে কখনোই তার ক্ষমতার অপব্যবহার করেনি। এরই ফলস্বরূপ সেই বছর সব ছেলে মেয়ে পরীক্ষায় ফেল করে। মনোজের বাবা তাদের ম্যানেজারের উপর মামলা করার জন্য শহরে চলে যায়। তখন আর্থিক উপার্জনের জন্য মনোজ ও তার ভাই খুব কষ্ট করে একটি টেম্পো কিনে, আর তারা এক গ্রাম থেকে অন্য গ্রামে যাত্রী আনা নেওয়া শুরু করে। টেম্পো দ্রুত যেত এবং সেখানে ভাড়া কম হওয়ায় তাদের ব্যবসা ভালোই চলতে শুরু করে। কিন্তু এর কারণে চেয়ারম্যানের বাসের যাত্রী খুব কমে যায়। চেয়ারম্যান তাদের উপর ক্ষিপ্ত হয়ে যায়, লোক পাঠিয়ে তাদেরকে হুমকি দেয়। মনোজের বড় ভাই এই বিষয়টিকে পাত্তা না দিয়ে তাদের সাথে মারামারি শুরু করে দেয়, কেননা তার নেচার কিছুটা তার বাবার মতোই ছিল, সে অন্যায় সহ্য করতে চেত না। পরের দিন পথিমধ্যে কয়েকজন পুলিশ তাদের বাধা দেয় এবং কোনো কারণ ছাড়াই থানায় নিয়ে যায়। টোটাল রেগে গিয়ে পুলিশের সাথে চিল্লাতে শুরু করে। এতে পুলিশ সদস্য তাকে লাঠি দিয়ে মারতে থাকে। সে মনোজকে হুমকি দিয়ে বলে, আজ রাতে দুজনের মধ্যে একজনই বাঁচবে, হয় তার ভাই না হয় আমি। এই দেখে মনোজ পুরো দৌড়ে দুষ্যন্ত সিং এর বাড়িতে যায়। সে সেখানে গিয়ে চিৎকার করে তাকে ডাকতে শুরু করে। যা শুনে বারান্দায় এসে দুষ্যন্ত সিং বলে, এখন অনেক দেরি হয়ে গেছে, কালকে এসো, তোমার অভিযোগ নিব। মনোজ তখন নির্ভীকভাবে বলে ওঠে, সেদিন যখন স্কুলে চিটিং হচ্ছিল আপনি সময় মতো এসে আমাদের পরীক্ষাটা বন্ধ করে দিয়েছিলেন, সাথে আমার বছরটাও নষ্ট করে দিয়েছেন। আমি যদি পাশ করতাম তাহলে আমি আজকে একটা চাকরি করতে পারতাম, কিন্তু আপনার জন্য সেটি হয়নি। আর আজ যখন আমার জীবন ঝুঁকির মুখে, তখন আপনি কালকের জন্য অপেক্ষা করতে বলছেন। দুষ্যন্ত সিং এই কথা শুনে নেমে আসে এবং মনোজের কাছ থেকে পুরো ঘটনা শোনে। তারপর সে তাকে তার জিপে বসিয়ে থানায় যায়। সেখানে টুটলকে মারধর করা হচ্ছিল। বড় ডিএসপি সাহেবকে দেখে ছোট পুলিশ সদস্যের চাকরি বাঁচাতে আর কিছুই করার থাকে না, তাদের দুজনকেই তখন ছেড়ে দিতে হয়। দুই ভাই বাড়ির দিকে যেতে শুরু করে। এমন সময় দুষ্যন্ত সিং বলে, আমিও একই দিকে যাচ্ছি, আমার গাড়িতে বসো, আমি তোমাদেরকে নামিয়ে দেব। পথিমধ্যে ডিসিপি কে দেখে মনোজ মনে মনে ভাবে যে আমিও একদিন তার মতো হব। জিপ থেকে নামার সময় মনোজ ডিসিপি কে জিজ্ঞেস করে যে, স্যার আমি আপনার মতো হতে চাই। ডিসিপি তখন এক কথাই বলে যে এর জন্য শুধু তোমাকে প্রতারণা ছাড়তে হবে। এরপর থেকে মনোজ মন প্রাণ দিয়ে তার পরের বছরের পরীক্ষার প্রস্তুতি শুরু করে। কিন্তু দুর্ভাগ্যবশত অন্য শহরে ডিসিপির ট্রান্সফার হয়ে যায়, যার ফলে এবছর আবার গ্রামে দুর্নীতি চলে আর সব ছাত্ররা ফার্স্ট ক্লাস পেয়ে পাশ করে। কিন্তু এবার মনোজ এই বছর চিটিং করে না, সে নিজেই পরীক্ষা
পরীক্ষা দিয়ে থার্ড ক্লাস পায়, যার জন্য মনোজ অনেক খুশি ছিল। আর এক বুক ভরা স্বপ্ন নিয়ে মনোজ শহরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তখন তার দাদি বহু বছর ধরে তার জমানো পেনশনের টাকা মনোজকে দিয়ে বলে, পরের বার যখন আসবে তখন যেন ডিসিপির ইউনিফর্মে পরে আসো। মনোজ কিছুটা ইমোশনাল হয়ে তার পরিবারের থেকে বিদায় নিয়ে টাকা ভর্তি ব্যাগ নিয়ে বাস স্ট্যান্ডে পৌঁছায় এবং সেখানে থেকে সে শহরে বাস ধরে। প্রতিমধ্যে সে ক্লান্ত হয়ে ঘুমিয়েও পড়ে। এরপর যখন সে ওঠে তখন কোথাও সে তার ব্যাগটি খুঁজে পায় না। চিন্তিত হয়ে আশেপাশের লোকজনকে এবং কন্ট্রাক্টরকে জিজ্ঞেস করলে কন্ট্রাক্টর তাকে বলে তার পাশে বসা ভদ্র মহিলা প্রায় আধ ঘন্টা আগে তার ব্যাগ নিয়ে নেমে গিয়েছে। এই কথাগুলি শুনে মনোজ পাগল হয়ে যায়, কারণ তার দাদি এত বছর ধরে যে টাকা জমিয়ে রেখেছিল সেগুলো তাকে পড়াশোনার জন্য দিয়েছিল। এখন তার না ছিল পরার মতো কাপড়, না ছিল খাবার খাওয়ার টাকা, না ছিল জায়গা। মনোজ সম্পূর্ণ নিঃস্ব হয়ে পড়ে। সে তখন কোনোভাবে গোয়ালিয়রে অপেক্ষা নামক কোচিং সেন্টারে গিয়ে অপেক্ষা করে, কিন্তু সেটা বন্ধ থাকায় সে সেখানেই বসে থাকে। 2 দিন পর সেখানে একজন লোক আসে। সে তাকে জানায় সরকার 3 বছরের জন্য ডিএসপি ফর্ম পূরণ বন্ধ করে দিয়েছে, ভবিষ্যতের চাকরির সম্ভাবনা নেই। তাহলে লেখাপড়া করে কি লাভ, এখন যাও 3 বছর পরে এসো। এই কথা শুনে মনোজ কি করবে তা বুঝে উঠতে পারে না। এখন তার ডিএসপি হওয়ার স্বপ্ন ভেঙে গেছে, কিন্তু তার কাছে বাড়ি যাওয়ারও টাকা ছিল না। তার উপরে 2 দিন ধরে সে ক্ষুধার্তও ছিল। তাই সে একটি হোটেলে যায় এবং সেখানের ম্যানেজারকে অনুরোধ করে বলে, স্যার আমার কাছে দেওয়ার মতো টাকা নেই, তবে আপনি যদি আমাকে কিছু খেতে দেন তার বিনিময়ে আপনি আমাকে যা করতে বলবেন আমি তাই করব। এই কথা শুনে হোটেল মালিক তাকে খেতে দেয়। 2 দিন ধরে ক্ষুধার্ত থাকার কারণে মনোজ খুব দ্রুত তার খাবারটি খেয়ে ফেলে। তখন তার সাথে বসে থাকা প্রীতম নামের ছেলেটা তাকে দেখেছিল। আসলে প্রীতমও এখানে এসেছিলেন ডিএসপি হতে, কিন্তু যখন তিনি জানতে পারলেন যে নিয়োগ বন্ধ হয়ে গেছে তাই এখন সে আইপিএস হওয়ার প্রস্তুতি নিবে। মনোজ তার কাছে এটি শুনে তাকে জিজ্ঞাসা করে, আইপিএস মানে কি, এটা কি ডিসিপি থেকেও বড়? যেটা শুনে প্রীতম তাকে উত্তর দেয়, ডিএসপির বাপ হলো আইপিএস অফিসার। প্রিলিমিনারি, মেইনস এবং ইন্টারভিউ দেওয়ার পর একজন আইপিএস অফিসার হয়। মনোজ তখন প্রীতমের মধ্যে একটা নতুন আশা দেখতে পেরেছিল। সে প্রীতমকে রিকোয়েস্ট করতে শুরু করে তাকেও তার সাথে দিল্লি নিয়ে যায়। আরো বলে, এর বিনিময়ে তুমি যা যা বলবে আমি সবই করব, আমি গ্রামে ফিরে যেতে পারবো না। প্রীতমের বাবাও ছিল একজন করাপ্ট অফিসার, তার কাছে হারামের বহুত টাকা ছিল। সে প্রীতমকে এই ভেবে ডিসিপি বানাতে চেয়েছিল তার উপার্জনের দ্বিগুণ হয়। এখন সে যদি আইপিএস হয় তবে উপার্জন হবে 3 গুণ। এই কারণে প্রীতম পান্ডের টাকার কোনো সমস্যা ছিল না, তাই সে মনোজকে নিজের সাথে নিয়ে আসে। এরপর মনোজকে প্রীতম গৌরী নামক একজন শিক্ষকের কোচিং এ নিয়ে যায়, যেখানে তাদের মতন অনেক শিক্ষার্থী ছিল। আসলে গৌরী নিজেও আইপিএস এর প্রস্তুতি নিচ্ছে। সে 5 বছর ধরে চেষ্টা করছে এবং এবারই তার শেষ সুযোগ। কিন্তু সে সবাইকে নিজের এক্সপিরিয়েন্স এর মাধ্যমে উপদেশ দিয়ে থাকে। আসলে প্রতি বছর লক্ষাধিক শিক্ষার্থী এই পরীক্ষা দেয়। তাদের প্রথমে প্রিলিমিনারি ক্লিয়ার 1500 থেকে 2000 জন মেইনস এর জন্য নির্বাচিত হয়। এরপর মেইনস ক্লিয়ার করে 25 থেকে 20 জন যাদের ইন্টারভিউর জন্য বাছাই করা হয়, ওখান থেকে 20 থেকে 25 জনের মধ্যে একজনই সেই ইন্টারভিউ ক্লিয়ার করতে সক্ষম হয়। এখান থেকে বোঝা যায় প্রতিযোগিতা কতটা বেশি। তার মধ্যে মনোজ একটি দরিদ্র পরিবার থেকে এসেছে, তার পর্যাপ্ত সুযোগ সুবিধাও ছিল না। গৌরী ভাইয়ের সাহায্যে মনোজ লাইব্রেরিতে টয়লেট ক্লিনারের কাজ নেয়। সেখানে লাইব্রেরিয়ান খুব স্ট্রিক্ট ছিল। 5 মিনিট দেরি করে ঘুম থেকে উঠলে পুরো দিনের বেতন কাটা হতো, কিন্তু সেখানে তার একটা থাকার জায়গাও হয়। এভাবে অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়েও সে পড়াশোনা চালিয়ে যেতে থাকে। কয়েকদিন পর প্রিলিমিনারি পরীক্ষার রেজাল্ট দেওয়া হয়েছিল, যেটি ছিল গৌরী ভাইয়ের শেষ পরীক্ষা। কিন্তু দুর্ভাগ্যবশত তিনি এবারও পাশ করতে পারেননি, যার ফলে তার সব শিষ্যরা পড়া ছেড়ে দেয়, কিন্তু মনোজ তাকে ছাড়ে না। গৌরী ভাই তার হার মেনে নিয়ে নিজের একটি চায়ের স্টল খুলে, যার নাম ছিল ফ্রি ইউপিএসসি গাইডেন্স টি স্টল। এই করতে করতে আরো 1 বছর কেটে যায়, যেখানে আমরা দীপমোহন নামে একটি ছেলেকে দেখি যে ইংরেজি মাধ্যম থেকে পাশ করে এখন আইপিএস অফিসার হয়েছে। প্রীতম পান্ডে এখন তাকে দেখে তার ভক্ত হয়ে ওঠে। তখন তারা সবাই গৌরী ভাইয়ের চায়ের দোকানে আসে, যেখানে মনোজ দীপমোহনের কাছে বলে যে আমিও ইউপিএসসির জন্য প্রস্তুতি নিচ্ছি। দীপমোহন কিছুটা উৎসাহ দিয়ে বলে, এদেশে তোমার মতো ছেলে খুবই কম আছে যারা কাজের পাশাপাশি পড়াশোনা চালিয়ে যায়। ভবিষ্যতে আপনার যদি কিছু প্রয়োজন হয় তাহলে আমার কাছে আসতে কোনো রকম দ্বিধা করবেন না। যেখানে কিছু ছেলে মনোজকে নিয়ে ঠাট্টা করতে শুরু করে, যা শুনে গৌরী ভাই তাদের প্রতিবাদ করে। এর সাথে সে মনোজকে অনুপ্রেরণা দেয়, কেননা মনোজ অনেক কষ্ট করে লেখাপড়া করে। সে টয়লেট ক্লিনিং এর পাশাপাশি সম্পূর্ণ লাইব্রেরি পরিষ্কার করে, তার মাঝে মাঝে নিজের পড়াশোনা চালিয়ে যেতে থাকে। মনোজ অতিরিক্ত পরিশ্রমী একজন ছেলে। এরই মধ্য দিয়ে প্রিলিমিনারি পরীক্ষার রেজাল্ট দেয়, যেখানে মনোজ পাশ করে যায়, কিন্তু প্রীতম প্রিলিমিনারি পাশ করতে পারে না। সে প্রীতমের ফোন থেকে তার বাড়িতে জানায় যে সে প্রিলিমিনারি পরীক্ষায় পাশ করে গিয়েছে।
হয়েছে এবং আইপিএস অফিসার হয়ে শীঘ্রই বাড়ি ফিরবে। এরপরে ছিল মেন্স পরীক্ষা, কিন্তু এই পরীক্ষার প্রস্তুতি একা নেওয়া কোনোভাবেই যথেষ্ট ছিল না। আইপিএস হওয়ার জন্য হিন্দি ও ইংরেজির যথাযথ জ্ঞানও প্রয়োজন ছিল। মনোজ তখন একটি কোচিং এ যায়, কিন্তু তার কাছে পর্যাপ্ত টাকা না থাকায় তিনি সেখানকার রিসেপশনিস্টকে বলেন, আপনি আমাকে যে কোনো কাজ দিতে পারেন, আমি এই কাজের পাশাপাশি পড়াশোনা চালিয়ে যেতে চাই। তখন রিসেপশনিস্ট তার কাছ থেকে 680 টাকা রাখে এবং তাকে কাজে লাগিয়ে দেয়। এই মুহূর্তে শ্রদ্ধা নামের একজন মেয়ে তার বাবাকে নিয়ে কোচিং সেন্টারে আসে। মনোজ সেন্টারের দেয়ালে সময় খেয়াল করে, সেখানে দীপমোহনের ছবি আছে, কিন্তু দীপমোহন কখনো এই কোচিং সেন্টারে পড়েনি। এটি দেখে মনোজ রিসেপশনিস্টদের কাছে এসে বলে, দীপমোহন ভাই তো কখনো আপনাদের কাছে পড়েইনি, আপনারা কেন মিথ্যাচার করছেন? তখন রিসেপশনিস্ট তাকে কোনো রকম ভাবে থামিয়ে দেওয়ার চেষ্টা করে, কিন্তু এতে মনোজ খুব রেগে যায় এবং সে তার টাকা ফেরত দেয় আর বলে যে আপনাদের মতন মিথ্যাবাদীদের কাছ থেকে আমি কোনো শিক্ষা গ্রহণ করতে চাই না। তখন শ্রদ্ধা এবং তার বাবা বিষয়টা বুঝতে পারে, এখান থেকে চলে আসে। মনোজের সততা দেখে শ্রদ্ধা কিছুটা অবাক হয়। এরপর একদিন সে সেই লাইব্রেরিতে যায় যেখানে মনোজ কাজ করে। এখানে শ্রদ্ধা মনোজের হাতে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং একটি বই দেখে, তাই শ্রদ্ধা মনে করে যে সে একজন ইঞ্জিনিয়ার, আর সেখানেই তাদের কথা শুরু হয়। তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। তারপর তারা দুজন একই সাথে বিকাশ স্যারের ক্লাসে ভর্তি হয়। তারপর একদিন বিকাশ স্যার ক্লাসের রকেট নিয়ে কিছু কথা জিজ্ঞাসা করে। তখন শ্রদ্ধা ক্লাসের সবার সামনে মনোজের হাত তুলে তাকে বলে যে স্যার, মনোজ একজন ইঞ্জিনিয়ার। যা শুনে বিকাশ স্যার বলে যে আমি যতদূর জানি মনোজ একজন বিএ গ্র্যাজুয়েট, আর বর্তমানে সে সম্ভবত একটি লাইব্রেরিতে কাজ করে। তোমাদের মধ্যে হয়তো কিছু ভুল বোঝাবুঝি হয়েছে। এই কথা শুনে শ্রদ্ধা ভীষণ অবাক হয়, কারণ সে যাকে ইঞ্জিনিয়ার ভেবেছিল সে সাধারণ পরিবারের একজন সাধারণ ছেলে। তার থেকেও বড় কথা, তাকে মিথ্যা কথা বলেছিল। কোথাও না কোথাও সে মনোজের উপর অভিমান করে। তারপর মনোজ তাকে বোঝানোর চেষ্টা করে যে শ্রদ্ধা, আমি তোমাকে বলতে যাচ্ছিলাম তুমি আমাকে যা ভাবছো আমি সেটা নই, কিন্তু আমি বলতে পারিনি, আমি ভয় পাচ্ছিলাম হয়তো তুমি আমার সাথে বন্ধুত্ব ভেঙে ফেলবে। সেদিন আসলে আমি লাইব্রেরিতে বইগুলো পরিষ্কার করছিলাম, তুমি সেই সময় আমাকে দেখো, আর এটা ভেবে নাও আমি তোমাকে সত্যিটা বলার সাহস পাইনি। এরপর শ্রদ্ধা সেখান থেকে মৌসুরিতে তার বাড়িতে চলে গেছে। মনোজ সেখানে শ্রদ্ধাকে খুঁজতে গেলে না পেয়ে যখন তার সাথে যোগাযোগ করে, তখন শ্রদ্ধা তাকে অপমান করে সেখান থেকে তাড়িয়ে দেয়। এই কারণে মনোজ সম্পূর্ণ একা হয়ে পড়ে, যার ফলে সে তার মেইনস এক্সাম ক্লিয়ার করতে পারে না। তার সাথে লাইব্রেরিয়ান আরো কিছু সমস্যা হয় এবং লোকটি তাকে চুরির অপবাদ দেয়। মনোজ ক্ষিপ্তভাবে তাকে বলে, আমি চোর নই, আমি একজন সৎ মানুষ, আমি সবসময় সততার সাথে কাজ করি। এই বলে সে সেই কাজটি ছেড়ে দেয়। এরপর সে তার গ্রামে ফিরে যায় এবং দাদি মারা গেছে। এই কথা শুনে সে খুব ভেঙে পড়ে, কিন্তু এতে সে সিদ্ধান্ত নেয় যে যে কোনো মূল্যেই হোক সে আইপিএস অফিসার হবেই হবে। এটি তার দাদির শেষ স্বপ্ন ছিল। সে দিল্লি এসে একটি ময়দা কলে কাজ শুরু করে, যেখানে সে সারাদিন গম পিষত এবং আটা তৈরি করত এবং রাতে পড়াশোনা করত। এবার তার বাবাও তার সাথে দেখা করতে আসে। মনোজের অবস্থা দেখে তার বাবা বলেন, সৎ কাজে কোনো সফলতা নেই, আমি ভুল ছিলাম, তাই এখন থেকে সিদ্ধান্ত নিয়েছি আমিও দুর্নীতি করব, এতে পরিবারের টাকাও আসবে, আমাদের মর্যাদা বাড়বে। মনোজ তার বাবাকে বলবে, এটি কোনোদিন আমাকে শিখাওনি, আমাদের মতো একজন গরিব মানুষ যদি সততার সাথে কাজ করে তাহলে আমাদের মতো আরো মানুষ এগিয়ে যেতে পারবে, তারা খাবার পাবে, থাকার জায়গা পাবে এবং শিক্ষা পাবে। তার বাবা তার আবেগ দেখে খুব খুশি হন এবং মনোজকে পূর্ণ নিষ্ঠার সাথে পড়াশোনা করতে বলেন এবং দ্বিতীয়বারের মতন প্রিলিমিনারি এক্সাম অ্যাটেন্ড করে সে এবারও সেটি খুব সহজেই ক্লিয়ার করে ফেলে। এদিকে শ্রদ্ধা বিকাশ স্যারের ক্লাসে এসে মনোজকে খুঁজতে শুরু করে। ক্লাস শেষ হলে প্রীতম তাকে বলে যে মনোজ ক্লাসে আসে না আর আজকাল কারোর সাথে দেখাও করে না। শ্রদ্ধা অনেক কষ্টে গরিব ভাইয়ের মাধ্যমে মনোজের ঠিকানা খুঁজে বের করে এবং সেখানে গিয়ে সে তার কাছে ক্ষমা চায়। শ্রদ্ধা মনোজকে বলে, সেদিন আমি তোমার প্রতি খুব অভিমান করেছিলাম ঠিকই, কিন্তু কল কাটার ঠিক 1 মিনিট পর আমি আবার কল দিই আর জানতে পারি তুমি সেখান থেকে চলে গেছো। মনোজ তাকে মাফ করে দেয়। শ্রদ্ধা তাকে তার সাথে যেতে বলেন। সে বলে, না আমি এখানেই ঠিক আছি, আমি কারো দয়া নিতে চাই না, আমি কষ্ট করে পড়ালেখা করতে চাই। এবার মনোজ খুব সহজেই মেন্স ক্লিয়ার করে ফেলে, কিন্তু প্রীতম এই বছরও ব্যর্থ হওয়ার কারণে সে মনোজের সাথে শ্রদ্ধার বন্ধুত্ব সহ্য করতে পারে না। সে মনোজকে বলে যে এই মেয়েদের কোনো ভরসা নেই, তারা শুধু উন্নতির দিকে তাকায়। 20 বছর পর যখন এখানে একটি ময়দা কলে কাজ করবি বা চা বিতরণ করবেন, তখন আমি দেখবো তোর বান্ধবী কই থাকে। শ্রদ্ধা এইসব শুনে রাগ করে সেখান থেকে চলে যায়। মনোজ তাকে বোঝাতে তার পিছনে দৌড়ে যায়, তাকে বলে, আমার কাছ থেকে দূরে যেও না, তুমি আমার প্রেরণা, আমি তোমার জন্য সবকিছু করব। শ্রদ্ধা তাকে উত্তর দেয়, তুমি বলেছিলে আমি যদি বলি আমি তোমায় ভালোবাসি তাহলে তুমি পৃথিবী ঘুরিয়ে দেবে। চলো আজ আমি বলি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি মনোজ। এবার তুমি আইপিএস হয়ে তোমার পরিবার এবং বন্ধুদের কাছে প্রমাণ করে
দাও, তুমি আমার জন্য পারফেক্ট। মনোজ সেখান থেকে দৌড়ে যে একরাশ অনুপ্রেরণা নিয়ে নতুন করে পড়াশোনা শুরু করে। সেই রাতেই প্রীতম রেগে শ্রদ্ধার বাবাকে ডেকে বলে যে আপনার মেয়ের সাথে দিল্লিতে একটি ছেলের সাথে সম্পর্ক আছে, সাথে আরো কিছু বাজে বাজে কথা বলে। শ্রদ্ধার বাবা এ কথা শুনে তাকে সাথে সাথে মসুরিতে ডাকে। মনোজ এই বিষয়ে জানতে পেরে পান্ডেকে ফোন করে, কিন্তু পান্ডে এই সময় থানায় ছিল। এটা জেনে সে থানায় পৌঁছে প্রথমেই সেখানকার ইন্সপেক্টরকে জিজ্ঞেস করে যে আপনি পান্ডেকে কি কারণে জেলে রেখেছেন, তার নামে কি কোনো ওয়ারেন্ট জারি হয়েছিল, হলে আমাকে সেগুলি দেখান। ইন্সপেক্টর বলে সে রাস্তায় দাঁড়িয়ে গালিগালাজ করছিল, তাই আমি তাকে জেলে রেখেছি, তার উপর 3000 টাকা জরিমানাও করা হয়েছে। এটা শুনে মনোজ বলে যে এখানে কোনো সহিংসতার তৈরি করা হচ্ছে না এবং আপনার কাছে তার বিরুদ্ধেও কোনো গ্রেফতার পরোয়ানা নেই, তাহলে আপনি কিভাবে তাকে জেলে রাখতে পারেন। সে রীতিমতো পুলিশকে শাসিয়ে বলে আমি সবেমাত্র মেইনস ক্লিয়ার করেছি, যেদিন আমি আইপিএস হব সেদিন সবার আগে আমি তোমাকে বদলি করে দিব। এখন সেই পুলিশ কর্মী আইন অনুসারে তখন পান্ডেকে ছেড়ে দিতে বাধ্য হয়। বেরিয়ে আসার পর মনোজ পান্ডেকে অনেক গালি দিতে শুরু করে। সে বলে তোর কারণে আজ শ্রদ্ধা মসুরিতে, তুই কেন আমাদের সম্পর্কে ভুল কথা বলেছিস। পান্ডেও তখন এই বিষয়টি বুঝতে পেরে অনুতপ্ত হয় এবং নিজের ভুল স্বীকার করে, কিন্তু রাগের মাথায় বলা কথাগুলো এখন আর ফিরিয়ে নেওয়া সম্ভব না। মনোজ এবার সব চিপ নিয়ে নিবে, তার প্রস্তুতি দ্বিগুণ করে ফেলে। এর মধ্যে একদিন শ্রদ্ধা মনোজের কাছে আসে ডেপুটি কালেক্টরের পোশাক পরে, যা দেখে মনোজ ভীষণ আবেগী হয়ে পড়ে। অর্থাৎ শ্রদ্ধা ডেপুটি কালেক্টরের পরীক্ষা পাশ করে গিয়েছেন এবং সে এখন একজন সম্মানিত কালেক্টর। শ্রদ্ধা মনোজকে বলে সে তার বাবাকে বুঝিয়ে আরেকটি সুযোগ নিয়েছে। এদিকে মনোজের ফাইনালের দিন চলে আসে। শ্রদ্ধা তাকে নিজের হাতে রেডি করে দেয়, সাথে শ্রদ্ধা তাকে একটি চিরকুট দেয় এবং বলে যখন শ্রদ্ধা তার সাথে থাকবে না তখন এটি পড়তে। এরপর স্যুট বুট পরে সে ইন্টারভিউ হলের মেইন গেট থেকে ভিতরে প্রবেশ করে। এখানে তার মতো আরো অনেক লোক ছিল। মনোজ সেদিন খুবই নার্ভাস ছিল। তার ইন্টারভিউর সময় হলো, পিয়ন বলে যে ভিতরে বসে থাকা ইন্টারভিউয়াররা ইংরেজিতে কথা বলে, তারা সবকিছু খুঁটিনাটি বিষয় জিজ্ঞাসা করতে পারে। যদি তারা আপনাকে জিজ্ঞাসা করে যে আপনি 12-এ কিভাবে ফেল করলেন, তাহলে আপনি তাদের বলবেন যে আমার দাদি অসুস্থ ছিলেন এবং সব কথা ইংরেজিতে বলার চেষ্টা করবেন, কারণ ইন্টারভিউ ওরা হিন্দি মিডিয়ামদের পছন্দ করে না। নার্ভাস মনোজ ভিতরে যাওয়ার সাথে সাথেই তারা তাকে সব কোশ্চেন ইংরেজিতে করতে শুরু করে, যাতে বেচারা ভয় পেয়ে যায়। সঠিকভাবে উত্তর দিতে না পারায় তার খুব খারাপ লাগতে শুরু করে, কিন্তু তখন একজন ম্যাডাম তাকে বলেন 2 মিনিট বাইরে অপেক্ষা করতে, আমরা আপনাকে আবার কল করব। এই সময় শ্রদ্ধা মনোজকে যে চিঠি দিয়েছিল সে সেটি খুলে, আর তাতে লেখা ছিল মনোজ তুমি আইপিএস হও বা না হও, আমার ভালোবাসা তোমার জন্য ছিল এবং থাকবে। তুমি সেই ময়দা কলে কাজ করলেও আমি সবসময় তোমার সঙ্গে আছি। এই কথাগুলো শোনার পর মনোজের আত্মবিশ্বাস 100% বেড়ে গিয়েছিল। পর প্রথমে সে তার টাই ঢিলা করে জুতা খুলে খালি পায়ে আবার ইন্টারভিউ এর জন্য ভিতরে যায়। তারপর তাকে প্রশ্ন করা হয় আপনি ফার্স্ট ক্লাস নিয়ে 10 পাস করেছেন, কিন্তু আপনি 1 বছর পর থার্ড ক্লাস নিয়ে 12 কিভাবে পাস করলেন, এর কারণ বলুন। যেখানে মনোজ বলে যে স্যার 12 আমাদের স্কুলের সবাই প্রতারণা করে, আমি তা করিনি। যদি আমিও প্রতারণা করতাম তাহলে ঠিকই ফার্স্ট ডিভিশন নিয়ে পাস করতাম আর ভালো মার্কস দেখাতাম। আমাদের গ্রামে এটাই স্বাভাবিক, এটাকে বলে সিস্টেম, আর এই কারণে আমি 10-এ ফার্স্ট ক্লাস পেয়েছিলাম। কিন্তু একদিন একজন পুলিশ অফিসার যার নাম ডিএসপি দুঃসং, তিনি আমাদের চোখ খুলে দেন আর আমি তার মতো হওয়ার প্রতিজ্ঞা করি, এবং তারপর যখন পরের বছর পরীক্ষা হয় তখন আমি প্রতারণা না করে নিজে নিজে পরীক্ষা দিয়েছিলাম, যে কারণে কম নম্বর পেয়েছিলাম। এখন আমি দেখি সেবা করার সুযোগ পেলে আমি দেশের জন্য সেবা করব। কিন্তু আবার ইন্টারভিউয়াররা তাকে ইংরেজিতে আরো একটি প্রশ্ন করে, যার উত্তরে সে বলে আমি কি পানি পান করতে পারি। তারা বলে হ্যাঁ। মনোজ তখন তাদের বলেন যে আমি কাচের গ্লাসে পানি চাই না, আমি স্টিলের গ্লাসে পানি চাই। যেখানে সেই লোকেরা বলে পানিটি পরিষ্কার, আপনি তা পান করতে পারেন, এতে কোনো সমস্যা নেই। মনোজ বলে যে আমিও এটাই বোঝাতে চাই যে আমি এই পানি পরিষ্কার, এটাই আসল বিষয়। এটি ইস্পাত বা কাচের গ্লাসে থাকে তাতে কিছু যায় আসে না। ঠিক একইভাবে আমি ইংরেজি বা হিন্দি বলতে পারি, তাতে কিছু যায় আসে না। ভিতরে পরিষ্কার পরিচ্ছন্নতা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি আরো বলেন যে আমি এই পৃথিবীকে আলোকিত করতে পারে এমন সূর্য না, তবে আমি অবশ্যই সেই রাস্তার বাতি হয়ে উঠতে পারবো যেখানে সেটি দরকার। এর পরের দৃশ্যে ফলাফলের দিনের ঘটনা দেখানো হয়। মনোজ শিওর ছিল যে সে পাশ করবে না, কিন্তু শ্রদ্ধার জেদে সে সেখানে যায় এবং এখানে এসে সে জানতে পারে যে অদম্য পরিশ্রম, নিষ্ঠা দিয়ে লেখাপড়া
লেখাপড়া করে সেই অবস্থান অর্জন করেছে যা সে একদিন স্বপ্ন দেখেছিল। তার বন্ধু প্রীতম পান্ডে, যিনি তাকে প্রতিবার সাহায্য করেছিল, সে তাকে প্রতিবার টিভিতে উপস্থাপন করেছিল, কেননা সে একজন রিপোর্টারও হয়ে উঠেছিল। যখন মনোজের বাবা মা গ্রামে এই বিষয়ে জানতে পারে, তখন রামবীর জি প্রথমেই বলে, এখন আমি গ্রামের সরপঞ্চের কাছে যেয়ে বলবো যে তিনি একজন আইপিএস অফিসারের বাবার সাথে গন্ডগোল করেছেন। এই শুনে সবাই হাসতে শুরু করে। তারপরে মনোজ ইউনিফর্ম পরে তার গ্রামের থানায় পৌঁছান, যেখানে তিনি দুষ্যন্ত স্যারের সাথে প্রথম দেখা করেন। ডিসিপি দুষ্যন্ত তাকে স্যালুট করে বলে যে আপনাকে দেখে ভালো লাগলো। তখন মনোজ বলে যে স্যার, আপনি হয়তো আমাকে চিনতে পারেননি, অনেক বছর আগে একবার আপনার সাথে দেখা হয়েছিল যখন আমার পরিবারের অবস্থা খারাপ ছিল। আপনি আমাকে পুলিশ থেকে বাঁচিয়েছিলেন এবং আমাকে বলেছিলেন যে তুমি যদি আমার মতো হতে চাও তবে প্রতারণা বন্ধ করো। আমি প্রতারণা বন্ধ করে দিয়েছিলাম স্যার। আর এই কথাগুলি শোনার পর দুষ্যন্ত ইমোশনাল হয়ে পড়ে। তারা একে অপরকে জড়িয়ে ধরে। গল্পের শেষ দৃশ্যে আমাদেরকে মনোজের গ্রামে মনোজ এবং শ্রদ্ধার বিয়ের দৃশ্য দেখানো হয়। সুন্দর মুহূর্তের মধ্য দিয়ে এখানে গল্পটি শেষ হয় এবং যেই দুজনকে দেখতে পাচ্ছেন এরাই বাস্তবের মনোজ এবং শ্রদ্ধা। আমাদের তাদের থেকেই শিখতে হবে কিভাবে খারাপ পরিস্থিতিতেও মনোবল ধরে রাখতে হয় এবং অদম্য পরিশ্রম সবসময় সফলতা বয়ে আনে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে এমনই কিছু লোমহর্ষক ঘটনা নিয়ে।